তার নাম না প্রকাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেটা কোনো বানানো ভৌতিক কাহিনী নয়, এটা একটা বাস্তব ঘটনার আলোকে যা আপনার ভয়ঙ্কর অভিজ্ঞতা এনে দেবে। আপনার মনের ভিতরে শিহরণ জেগে উঠবে। এই গল্পে আছে ভালোবাসা, আছে নিষিদ্ধ সম্পর্ক, আছে এমন এক কালো জাদু সাধক যার নাম শুনলে আজও মানুষ রাতে দরজা বন্ধ করে ঘুমায়। আমি আরজিন নীরব আহমেদ, আর আপনি শুনছেন রাতের পরী কালো জাদুর সাধকের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RNA 2.0 FM রেডিওতে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন নীরব আহমেদ। আপনি শুনছেন ইউটিউব চ্যানেল আরজিন নীরব আহমেদ 2.0 FM। আপনি যদি আমাদের সাথে সঙ্গ দিতে চান তাহলে আপনার হাতে থাকা সেলফোনটিতে যে RU স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন, মনের ভিতরে অনেক ধরনের ভৌতিক কাহিনী অথবা প্রেমের কাহিনী যদি আমাদের সাথে শেয়ার করতে চান, ইভেন যে কোনো ধরনের কাহিনী শেয়ার করতে চান, তাহলে এই নাম্বারে আপনার গল্প শেয়ার করতে পারবেন। অথবা আরজিন নীরব আহমেদ 2.0@gmail.com, এখানেও আপনি আপনার গল্প শেয়ার করতে পারবেন। গল্প যদি বলতে চান তাহলে আপনার নাম অবশ্যই জানাবেন, স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রফেশন স্পেস আপনার মনে যত কথা আছে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এখন চলুন আমাদের মূল পর্বে শুরু করি। আপনি যদি গভীর রাতে একা থাকেন, তাহলে যদি মাঝে মধ্যে মনে হয় ঘুমের ভিতরে কেউ আপনাকে দেখছে, তাহলে এই গল্প শোনার আগে একবার ভাববেন। কারণ আজ যে গল্পটা আমি বলতে যাচ্ছি সেটা কোনো বানানো ভৌতিক কাহিনী নয়, এটা বাস্তব ঘটনার ছায়ে ঘেরা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। গল্পটা নেওয়া হয়েছে নাম না প্রকাশ করা একটা যুবকের কাছ থেকে, তার জীবনের বাস্তবতার ঘটনা থেকে এই গল্পটি নেওয়া। এই গল্পে আছে ভালোবাসা, আছে নিষিদ্ধ সম্পর্ক, আছে এমন এক কালো জাদুর সাধক যার নাম শুনলে আজও মানুষ রাতে দরজা বন্ধ করে ঘুমায়। আর আমি আরজিন নীরব আহমেদ আপনাদের সাথে সঙ্গ দিতে আছি রাতের পরী এবং কালো জাদুর সাধকের গল্প নিয়ে। চলুন আজকের পর্বে আমরা শুরু করি। যদি দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য এই গল্পটি নয়, যারা শুনেই ভয়ে আটকে ওঠে। রাতের পরী কালো জাদুর সাধক, বাস্তব ঘটনার ছায়ায়। আমি এই গল্পটা লিখেছি অনেক দেরিতে, কারণ কিছু ঘটনার সময় সাথে ক্ষয়ে যায় না, কিছু বরং চুপচাপ ভিতরে জমে থাকে। নাম বলছি না ইচ্ছে করেই নয়, কারণ নাম না প্রকাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আমি একটা নাম গল্পের সাথেই তাকে দিলাম, আরিফ মাহমুদ বলেই ধরুন। জায়গাটা বাংলাদেশের এক শহরের নদীর ধারে, কাঁচা রাস্তার পাশে পুরনো এক ভাড়া বাড়িতে বসবাস। ঘটনাগুলো শুরু হয় প্রায় 2 বছর আগে। তখন আমার জীবন ছিল খুব সাধারণ। দিনের বেলার কাজ আর রাতে ক্লান্ত শরীরে বিছানায় পড়া। কোনোভাবেই কোনো নেশা নেই, কোনো অদ্ভুত অভ্যাস নেই, কোনো বাজে অভ্যাস নেই। মাঝে মধ্যে হঠাৎ করে যেন স্তব্ধ হয়ে ঘুম ভেঙে যায়। তবু ঠিক রাতে একটা নির্দিষ্ট সময় এলেই যেন সব কিছু বদলে যেত। প্রথমবারের মতোই রাতের কথা স্পষ্ট আমার মনে নেই, শুধু মনে আছে গভীর ঘুমের মধ্যে হঠাৎ বুকের ভিতরে অদ্ভুত শীতলতা নেমে এসেছিল, যেন কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে। চোখ বুঝতে পারিনি, খুলতেই পারিনি, শরীর অবশ, কানে ভেসে আসছিল খুব হালকা শব্দ, ঘুমঘুরের মতো, আবার বাতাসের মতো মনে হচ্ছিল। পরে দেখি ভাবছিলাম দুঃস্বপ্ন, কিন্তু দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটে, তৃতীয় রাতেও একই ঘটনা ঘটে। তখন বুঝলাম এটা কাকতালীয় কোনো বিষয় না। চতুর্থ রাতে আমি ইচ্ছা করেই ঘুমাইনি, বাতি নিভে শুয়ে রইলাম চোখ বন্ধ করে, কিন্তু মনে জাগ্রত। দেয়ালের দিকে তাকিয়ে, দেয়াল ঘড়িতে রাত 3:15। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল, জানলার পর্দা নড়ল। যদি বাতাস তখন ছিল না, জানলা বন্ধ করে থাকলে কখনো বাতাস আসে না। আমি তাকিয়ে দেখলাম সে মানুষ নয়, একটা প্রথম দেখাতে বোঝা গিয়েছিল লম্বা হালকা নীলব আলোয় ছড়ানো শরীর।
সাদা পোশাক যেন ধোয়ার মতো ভাসছে। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, কিন্তু তাতে ভয় নয়, বরং করুণার ছাপ। আমি বলছিলাম সেই ভৌতিক গল্প। আপনারা শুনছেন RAD 2.0 FM রেডিও। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাদের কোনো ভৌতিক গল্প থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন rjbirobahmed@gmail.com এই জিমেইলে, অথবা 0192251761 এখানেও আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু নট দেন কল করবেন না। কণ্ঠটা ছিল নরম, কিন্তু দূরে থেকে আসা প্রতিধ্বনির মতো। আমি শুধু মাথা নাড়ালাম। আমি তোমার ক্ষতি করতে আসিনি, অনেকদিন ধরে তোমাকে দেখছি। সেই রাতের পর থেকে এসে নিভৃত আসতে লাগলো, সবসময় গভীর রাতে, কখনো জানালার পাশে, কখনো বিছানার ধারে। সে নিজের নাম বলছিল, তার নাম নাকি ইরিনা। সে একসময় অন্য জগতে বসবাস করত, যেটাকে আমরা বলি রূপকথার পরিদের দেশ। এখানে শেষ নয়। আমি ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করলাম। ভয় কমে গেল, কিন্তু অদ্ভুত বিষয় কিছু না একটা টান তৈরি হলো তার সাথে। ইরিনা হাসলে ঘরটা যেন আলোয় ভরে যেত, কিন্তু সেই আলোর ভিতরে একটা চাপা দুঃখ লুকানো থাকতো। এক রাতে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি এখানে বন্দি? সে চোখ নামিয়ে বলল, হ্যাঁ, অনেকেই, আমি নয়, অনেকেই বন্দি আছে। সেই রাতে আমি বুঝলাম ভৈরবনাথ নামটা। ভৈরবনাথ একটা কালো জাদুর সাধক। দীর্ঘ 40 বছর সাধনা করে সে এই কাজটি সিদ্ধি করেছে। লোকমুখে তার নাম শোনা গেলেও তাকে কখনো আমি বাস্তব সামনে দেখিনি। বলা হতো সে পাহাড় ঘেঁষা এক পরিত্যক্ত আশ্রমে থাকে। কালো জাদু দিয়ে সে নাকি অমানসিক শক্তি অর্জন করেছে। ইরিনা বলছিল ভৈরবনাথ পরীদের ধরে আনে, প্রেমের ফাঁদে ফেলে কারণ জাদুকে ভস্ম করে তার আত্মার মাগফিরাত করে, আত্মাকে জাগিয়ে রাখে। সেও অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। তাদের আত্মা বন্দী করে শক্তি নাকি শোষণ করে। সংখ্যাটা শুনে আপনি আটকে উঠবেন, শুরু উঠবেন হাজারো দেশে পড়ি। তুমি কি পালাতে পারো না? আমি জিজ্ঞাসা করে বলছিলাম ইরিনাকে। ইরিনা কোনো জবাব দেয়নি। সে কেঁপে উঠছিল, পারি না। সে আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু তাকে আমি বিয়ে করতে পারবো না। এই কথাটি ভেবে আমার ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, কারণ সে তো মানুষ নয়। সেই কথার পর থেকেই আমার ভিতরে অস্থিরতা বাড়তে থাকে। আমি ইরিনাকে বললাম, বাঁচতে চাইছিলাম, কিন্তু কিভাবে? আমি তো তোমাকে সাধারণ মানুষ, কিভাবে তোমাকে বাঁচাতে পারি আমি? এক রাতে ইরিনা বলল, আজ আমি বেশি সময় থাকতে পারবো না, আমারও কিছু বাইন্ডিং আছে। তার চোখ যেন ভয়। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আসন্ন। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল, দেয়ালের ছায়াগুলো বিকৃত হয়ে গেল, বাতাস ভারী উঠল। আর তখন আমি প্রথমবারের মতো অনুভব করলাম ভৈরবনাথের উপস্থিতি। আমি তাকে কখনো পুরোপুরি দেখিনি, শুধু অনুভব করেছিলাম এক দৃষ্টির চাপ। ঘরের কোণে কালসে এক অবব্যয় নড়ে চড়ে উঠল। গলার ভিতরে থমথমে শব্দ ভেসে আসলো, মানুষের সাথে পরীর আবার কিসের সম্পর্ক? মানুষদের সাথে পরীর সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। কারণটা আমি পরে বলছি। কারণ সে সম্পর্ক করে সর্বস্ব লুটে নেয় এবং তার শক্তিকে জাগ্রত করার জন্য শক্তি শোষণ করে। সাধারণ মানুষের কোল ঘেঁষতে দেয় না, কারণ হাজার হাজার পরীকে সে বন্দী করে তার শোষণ করে নিয়েছে ক্ষমতা। ইরিনা কেঁদে উঠল, ওকে ছেড়ে দাও। আমি কিছু বলতে পারিনি, শরীর জমে গিয়েছিল। মুহূর্তের মধ্যে ইরিনা মিলে গেল ধোঁয়ার মতো। সেই রাতের পর সে আর কখনো আসেনি। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। পরের কয়েক সপ্তাহে আমি আর অদ্ভুত শব্দ শুনতে পারতাম না, মাঝে মধ্যে শোনা যেত। একদিন হঠাৎ করে মাঝরাতে কান্নার শব্দ, দূর থেকে বহু কণ্ঠের ফিসফাস। জানালার নিচে সকালে সাদা পালক পড়ে থাকত। একদিন সাহস করে আমি সেই পাহাড় ঘেঁষা আশ্রমের দিকে গেলাম,
জায়গাটা ভয়ঙ্কর স্তব্ধ, দেয়ালে অদ্ভুত চিহ্ন, মাটিতে পোড়া স্তূপের গন্ধ। ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল শত শত চোখ আমাকে দেখছে। আমি ভৈরবনাথকে দেখিনি, কখনোই দেখিনি। দেখেছিলাম দেওয়ালের খোদাই করা তার নাম, অসংখ্য নাম। তাদের মধ্যে একটি ছিল ইরিনা। তখন হয়তো আমার মনের ভিতর স্বস্তি পেল, হয়তো ইরিনা এই গুহাতে হয়তো কোথাও বন্দি অবস্থায় আছে। সেই মুহূর্তে বুঝলাম কিছু ভালোবাসা উদ্ধার করা যায় না, কিছু সত্য জানারও খুব মূল্য বেশি হয়ে থাকে। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ আমার নাম ধরে ডাকে। আমি জানালার দিকে তাকাই না, কারণ আমি জানি যা দেখবো সেটা আমি সহ্য করতে পারবো না। সত্যি আমি সহ্য করতে পারবো না। এই গল্পটা সত্যি কিনা তা আপনাদের বিশ্বাসের উপর। আমি যা দেখেছি বা লিখেছি, যা বলছি, এটা সম্পূর্ণ সত্য ভৌতিক কাহিনী। কিছু দরজা একবার খুললে আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। এই গল্পটা এখানে শেষ। পরবর্তী এপিসোড নিয়ে আমি আরজিন আহমেদ আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনি শুনতে থাকুন রেডিও স্টুডিও ভূত FM আর এই 2.0 FM রেডিওতে আপনি ভূত স্টুডিও, লাভ গুরু সবই শুনতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন পরিদের দ্বিতীয় উদ্ধার করা সেই ফিরে আসার গল্প, ইরিনা এবং সেই সাধকের গল্প। ইরিনা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো কিছু বিদায় শেষ হয় না। সেই রাতগুলোর পর থেকেই আমার ঘুম ভাঙতো অদ্ভুত সংকেতে। কখনো শেষ আমি বুঝতে পারছি পরীরা এখনো বন্ধী, ইরিনা কোথায় হারিয়ে যায়নি। আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক আমি তাদের মুক্ত করেই ছাড়বো। মানুষ হয়ে যদি মানুষকে উদ্ধার করতে না পারি, আমি যদি মানুষের কাছ থেকে তাকে উদ্ধার করতে না পারি, তাহলে পরীগুলা এক নাই, দুই নাই, হাজার হাজার পরী বন্দী থাকবে। তবে এটাই আমার প্রথম জাদু। পুরনো আশ্রমের কথা মাথা থেকে যাচ্ছিল না। স্থায়ী এক বুদ্ধ সাধুর কাছে গিয়েছিলাম আমি শুনেছিলাম কিভাবে এই জাদুকরকে কিভাবে ভস্মীভূত করা যায়, কালো জাদুর শেকল কিভাবে ভাঙতে হয়। 3টি জিনিস তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন: নাম, নিঃশ্বাস ও নীরবতা। নাম মানে বন্দিতের সত্যিকারের নাম, নিঃশ্বাস মানে ভয়হীন মন, আর নীরবতা মানে কোনো লোভ নয়, কোনো প্রতিশোধ নয়। আমি আশ্রমে ফিরলাম। রাত ছিল অমাবস্যা। দেওয়ালে চিহ্নগুলো আগে থেকে বেশি বেশি জীবন্ত মনে হচ্ছিল। আমি হয়তো ভাবলাম কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। আমি একে একে খোদাই করা নামগুলো পড়তে লাগলাম। উচ্চ স্বরে নয়, কারণ উচ্চ শুনলে সেই সাধক জেনে যাবে যে এতদিন ধরে এখানে রাজত্ব করেছে। কারণ শব্দ ভাঙ্গে, নীরবতা জোড়া লাগায়। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, শিকলের শব্দ থামলো, মাটির ভেতর থেকে হালকা আলো উঠতে লাগলো। একটি পরী ভাঙ্গা টানা, ক্লান্ত চোখ আর সামনে দাঁড়ালো। আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম যাও। সে চলে যেতেই আশ্রম কেঁদে উঠলো। আমি বুঝলাম শিকল ভাঙছে। ভৈরবনাথের ছায়া নড়ল, গলা ভেসে এলো, মুক্তি দিলে মূল্য দিতে হবে তোমাকে। আমি কিছুই বলিনি, কারণ নীরবতাই ছিল আমার অস্ত্র। একে একে আরো নাম উচ্চারণ হলো। মনে হচ্ছিল ভালো বাড়লো, শিকলগুলো ঝরে পড়তে লাগলো। ইরিনা ফেরা কেন ফিরছিল? সব শেষে আমি তার নামটি বললাম, ইরিনা। তখনই আস্তে আস্তে করে দেয়ালগুলো খসে পড়তে লাগলো, কারণ ইরিনার নামেই ছিল গেট। সে বলল, আমি ফিরছি কারণ মুক্তির পথটা তুমি খুলে দিয়েছো। শেষ দরটা আমার নামেই আছে। আমি বুঝলাম সে পরী কাউকে ভালোবেসে নিঃশেষ করবে না। সে নিজে মুক্ত হতে পারবে না, তাকে ফিরতেই হবে নিজের নাম শোনার জন্য। ইরিনা আমার দিকে তাকে বলল, আমি ফিরছি তোমাকে নিতে নয়, তোমাকে ছাড়াতে। সমাপ্তি শেষ নয়, শেষ শিকল ভাঙতে আশ্রম স্তব্ধ হয়ে গেল। ভৈরবনাথের ছায়া মিলিয়ে গেল শব্দহীনভাবে। পরীরা আলো নিয়ে উড়ে গেল, কারণ ইরিনা শেষের নাম হয়তো বলল সে ভালোবাসা মুক্ত করে দিয়েছে। সে ভালোবাসা ফিরে আসে না, সেই হৃদয়ে থেকে যায়। সে মিলিয়ে গেল, আর আমি জানলাম সে ফিরছিল মুক্তির জন্য, বিদায়ের জন্য, আর এই সত্যিটা রেখে যাওয়ার জন্য যে কিছু ভালোবাসা বাঁচতে হলে কিছু ছেড়ে দিতে হয়।
আজও মাঝরাতে পাহাড়ের দিকে থেকে আলো উঠতে আমি ভয় পাই না, কারণ আমি জানি ওরা মুক্ত। মুক্তির পরেরগুলো পরিদের মুক্তির পর আমি ভেবেছিলাম সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তা স্বাভাবিক কখনোই হয়নি। আগের মতো আর ফিরে আসতে পারে না। মুক্তির পরে প্রথম সপ্তাহে বুঝলাম আশ্রম শুধু একটা জায়গা ছিল না, সেটা ছিল এক ধরনের গাঁথনি, ভয়, লোভ আর নীরবতার। গাঁথনি ভাঙলে প্রতিধ্বনি থাকে। রাত হলে আমি টের পেতাম বাতাসের ভেতরে নামের ফিসফাস, একটা নাম যেন কারো নিঃশ্বাসের শব্দ নেই। আমি জানতাম ওরা কৃতজ্ঞ নয়, ওরা কেবল মুক্ত। কৃতজ্ঞতা মানুষের ধারণা, পরিদের কাছে শুধু মুক্তি শেষ কথা। এক রাতে রিনার কণ্ঠে আবারও শুনলাম, এবার সে কাছে নয় দূরে, পাহাড়ের দিকে দেখে। ভয় পেও না তুমি, সে বলছিল, মুক্তির পরে পাহারা লাগে। আমি বুঝলাম ভৈরবনাথের ছায়া মুছে যায়নি পুরোপুরি। শক্তি নষ্ট হয়েছে, কিন্তু ছায়া এখনো দুর্বল হয়েছে। স্মৃতি থাকে, সেই স্মৃতি থেকে জন্ম নেয় প্রতিশোধের ইচ্ছে। বৃদ্ধ সাধুর কথায় ফিরলাম। তিনি বললেন, মুক্তি একদিনের কাজ, পাহারা সারা জীবনের। পাহারার তিনটি বিষয়: সময়, শ্বাস আর সীমা। সময় মানে রাতের নির্দিষ্ট ক্ষণ, শ্বাস মানে ভয়ের সঙ্গে সহ অবস্থান, সীমানা মানে যেখানে থামতে হবে সেখানে থামা। আর রাত ৩টা থেকে ৪টা এই ১ ঘন্টা ভাড়া দিতাম। জানালার ধারে বসে আলো নিভিয়ে, শ্বাস ধীরে, কোনো প্রার্থনা নয়, কোনো আহ্বান নয়, কেবল উপস্থিতি। এক রাতে ছায়া ফিরে এলো, এবার কোনো গর্জন নয়, নরম কণ্ঠ, প্রলোভন, তুমি যা করেছো তা মূল্য দাও। আমি নীরব রইলাম, কারণ নীরবতাই শব্দ ছিল। ছায়া কাছে এলে ঠান্ডা লাগে, দূরে গেলে বাতাস বাড়ে। আমি সীমা ছড়ালাম না, ছায়া ভেঙে গেল ধোঁয়াশার মতো। বুঝলাম প্রতিশোধ শক্তির কাজ নয়, স্মৃতির কাজ। স্মৃতি দুর্বল হলে প্রতিশোধ দুর্বল হয়ে যাবে। ইরিনার শেষ শিক্ষা। শেষবারের মতো ইরিনা দেখা দিল, স্বচ্ছ, হালকা। সে বলল, মুক্তির পরে সম্পর্ক বদলায়। তুমি আমাকে ডাকলে আমি আসবো না, তুমি চুপ থাকলে আমি থাকবো। আমি প্রশ্ন করিনি। সে বলল, যে ভালোবাসা উদ্ধার করে সে ভালোবাসা পাহারা দেয়, কিন্তু আমি দাবি করব না। সে মিলিয়ে গেল, আর সেই সঙ্গে আমাদের পাহাড়ের কুয়াশা শেষ হলো। দিনের আলোতে আশ্রমটা ভয়ঙ্কর লাগে না। চিহ্নগুলো ফিকে, দেওয়ালের নামগুলো পড়া যায় না, যেন জায়গাটা সিদ্ধান্ত নিয়েছে বদলে যাবে, আর কিছু মনে থাকবে না। আমি শহরে ফিরলাম, কাজ শুরু করলাম, কোলাহল। দিন রাত ৩টা হলেই আমি জানালার দিকে তাকিয়ে থাকি, কে যেন আমাকে পাহারা দেয়। এই গল্প যদি সত্যিকারে উপকারে আসে, তাহলে একটাই কথা বলবো, সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ পাহারা দিয়েও বাঁচতে হয়। পরীরা মুক্ত, ভৈরবনাথ নিস্তেজ, আর আমি আপনাদের পাহারাদার, এতটুকু যথেষ্ট। যদি কখনো গভীর রাতে আপনার মনে হয় কেউ আপনাকে দেখছে, ভয় পাবেন না, হয়তো কেউ আপনাকে পাহারা দিচ্ছে। আর যদি পাহাড়ের দিকে কেউ আলো আঠে, জানবেন মুক্তি কখনো উড়ে বেড়ায়। আমি আর জি নীরব আহমেদ। এই ছিল রাতের পরী, কালো জাদুর সাধকের শেষ গল্পটি। নেক্সট কোনো এপিসোড নিয়ে আমি আর জি নীরব আহমেদ আপনাদের মাঝে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হয় আমাদের সাথে টেক্সট করতে, গল্প বলতে কখনো ভুল করো না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, কারণ আমাদের এই চ্যানেলটিতে গান অথবা বিভিন্ন ধরনের স্টোরি শোনানো হয়। টেক কেয়ার, ইন ইউর হেলথ, গুড বাই।